হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, অনেক দুটো ইয়ের থেকে জয়েন হয়েছো, দুটো নাম্বার থেকে জয়েন হয়েছো, দুবার দেখাচ্ছে তোমাকে। আচ্ছা দেখো, আজকের ক্লাস হবে আগের দিন আমি কম্বাইন্ডলি করিয়েছিলাম আমার ইন্টারভিউর ব্যাচ আর রেগুলার যে ব্যাচটা রয়েছে তারই আজকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সিপেজ পড়িয়েছিলাম আর কি। সিপেজ পড়াতে গিয়ে ইকুইপোটেনশিয়াল লাইন, ফ্লো লাইন, এই জায়গাটা জাস্ট শুরু করেছিলাম। এর কিছুটা কনসেপ্ট বাকি রয়েছে, সেই কনসেপ্ট করাবো। তারপরে গুপ্তার বই আমি 5টার সময় আমার রেগুলার ব্যাচের ক্লাস নিলাম, তখন ওদেরও বলেছিলাম যে এই কোশ্চেনগুলো নিজেরা সলভ করে আমাকে পাঠাতে। কেউ কেউ পাঠিয়েছো আর কি, কেউ কেউ পাঠিয়েছো, কেউ কেউ পাঠাওনি। দাঁড়াও, কোশ্চেন নাম্বারগুলো তোমাদের দেখাচ্ছি। এই কয়টা কোশ্চেন আজকে প্রথমে সলভ করাবো। এটা টোটালটাই সিপেজ অ্যানালাইসিস এবং এফেক্টিভ স্ট্রেস, এই জায়গাটা সয়েল মেকানিক্সে, ঠিক আছে? দেখো এখান দিয়ে কি কি কোশ্চেন জেনারেলি ভাইবাতেও ধরতে পারে, যে কুইক স্যান্ড কন্ডিশন কাকে বলে, তারপরে পারমিয়েবিলিটি কী জিনিস, সিপেজ বলতে কি বোঝো, ইকুইপোটেনশিয়াল লাইন কি, ফ্লো লাইন কি, ফিল্ড কি, ঠিক আছে, ডিসচার্জের ফর্মুলা কি, বিভিন্ন ছোট বড় কোশ্চেন হয় এখান দিয়ে। এই কটা কোশ্চেন রয়েছে। আমি একটু আগেই 5টা থেকে পড়াচ্ছিলাম আমার রেগুলার ব্যাচকে, ওদের দেখিয়েছিলাম, এগুলো বললাম ওদের করে পাঠাতে। এই 208 নম্বর কোশ্চেন থেকে 381 নম্বর কোশ্চেন, এ কটা কোশ্চেন সলভ করাবো। আর গুপ্তার বইয়ের আগের দিন তো করিয়েছিলাম তোমার দুটো ব্যাচকে কম্বাইন্ডলি, তো আগের দিনের ক্লাস যারা দেখেছো তারা বুঝতে পারছো, তারা ফ্লোটা বুঝতে পারছো, ঠিক আছে, কি পড়াতে চলেছি। আর যারা দেখোনি তারা দেখো আজকের ক্লাসটা, যে জায়গায় অসুবিধা হবে আমাকে বলবে। আচ্ছা, কে কে পাঠালো বলো তো তোমাদের অনুশ্রী, তোমাদের ব্যাচ থেকে যে কোশ্চেনগুলো সলভ করতে বললাম, 2-3জন মাত্র তোমরা পাঠিয়েছো কিন্তু কোশ্চেন সলভ করে। এই জয়ন্ত, সজল, কুনাল, সুমন, এ কজন মাত্র পাঠিয়েছো, ঠিক আছে, আর এই জাসিমউদ্দিন। বাদবাকিরা দেখো এই কোশ্চেনগুলো, অলরেডি কিন্তু থিওরি পড়িয়ে দিয়েছি, আরেকবার আজকে দেখে নাও, সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সয়েল মেকানিক্সের একটা ডিফিকাল্ট তো বটেই এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা তোমাকে তো বুঝতে হবেই। তাছাড়া তুমি কিন্তু প্রপারলি কোনো কোশ্চেন এখান দিয়ে পরীক্ষার হলেও সলভ করতে পারবে না, বা তোমার ভাইবাতে যদি জিজ্ঞাসা করে সেখানেও তোমার বলতে অসুবিধা হবে। এবার নিউমেরিক্যাল প্রবলেম যদি না করো, এই টপিকটা হচ্ছে সম্পূর্ণ নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ না করলে তোমার কিছুতেই কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, আর কথা না বাড়ি আমি শুরু করছি। এটা একটা দেখতে পাচ্ছ গ্র্যাভিটি ড্যাম। আগের দিনের ক্লাসে ওই জায়গাগুলো বলেছি, প্রথম 5-7 মিনিট আগের দিনের ক্লাসেটাই একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি, তারপর থেকে নতুন জায়গা তোমরা বুঝতে পারবে আর কি। এই একটা গ্র্যাভিটি ড্যামের এটা আপসাইড, এটা আপস্ট্রিমও বলতে পারো, আপসাইডও বলতে পারো, কোনো অসুবিধা নেই, একই কথা। আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম বা ডাউন সাইড, যাই বলো না কেন, ডাউন সাইড, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, দেখো এই একটা প্রশ্ন এখান থেকে হয়, ড্যাম কাকে বলে, ব্যারেজ কাকে বলে, উইয়ার কাকে বলে। এই কিছুদিন আগে এগ্রি ইরিগেশনের একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়ে গেল, সেখানে উইয়ার কাকে বলে এই একটা কোশ্চেন দিয়েছিল, এবং এটা জিজ্ঞাসা করে যে কোনো পরীক্ষার রিটিন পরীক্ষাতেও কোশ্চেনটা আসে এবং ভাইভাতেও জিজ্ঞাসা করে, ড্যাম, উইয়ার আর ব্যারেজের মধ্যে মূল পার্থক্য কি আছে। তা ড্যামের আমরা যেটা মূল কাজ করি, ড্যামের যেটা আপস্টা সাইডে জলকে রিটেন করি। যেমন আমাদের দেশে বিভিন্ন ড্যাম রয়েছে, তোমার ভাকরানাঙ্গাল ড্যাম, বড় বড় ড্যামগুলোর নাম নিচ্ছি, তেহেরি ড্যাম, ঠিক আছে, আমাদের রুড়কির একদম কাছে ছিল, আইআইটি রুড়কি থেকে মোটামুটি 3-4 ঘন্টা লাগতো আর কি তেহেরি ড্যামে। তো এই ড্যামে তাহলে মূল কাজ হচ্ছে আপসাইডে জলটাকে রিটেন করা। সেই একটা তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাভিটি ড্যামের আপসাইডে এই জল রিটেন হয়েছে, এবং এখানে আমি দেখিয়েছি হাইট হচ্ছে 10 মিটার।
এবার প্রশ্ন হচ্ছে এই আপসাইডে যে জলের হাইট 10 মিটার, এটা আমরা কি করে মেজারমেন্ট করব, ঠিক আছে। আগের দিনের ক্লাসটা দেখবে, আগের দিনের ক্লাসে এই জায়গাটা অলরেডি বলেছিলাম একটা পার্টিকুলার ছবি দিয়ে যে আমরা পিজোমিটারের সাহায্যে জলের হাইটটা মেজারমেন্ট করি, ঠিক আছে। তো সেখানে একটা পিজোমিটার আমি এঁকে রেখেছি, এই আমাদের এই হলুদ রঙের কালি দিয়ে এই পিজোমিটার শো করছে জলের হাইট হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তো এর সাহায্যে আমরা ডিসিশন নিতে পারি যে আপসাইডে 10 মিটার জল তুমি রিটেন করে রেখেছো। এবার আপসাইডের যে কোনো একটা পয়েন্ট, এখানে কতগুলো আমি পয়েন্ট চুজ করছি, এটা ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টেই আরও যদি হতে পারে এরকম এ বি সি ডি ই এফ, এরকম ধরো 100টা পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্টেই তুমি দেখলে পিজোমিটার দিয়ে যে জলের হাইট তুমি 10 মিটার পেলে। ব্যাস এতটুকুন জায়গা কিন্তু ক্লিয়ার হলো, পিজোমিটার দিয়ে তুমি জলের হাইটটা পেয়ে গেলে এবং আপসাইডে জলের ডেপথ তুমি বলে দিলে তোমার 10 মিটার। এবার ডাউন সাইডেও তুমি সেম ভাবে তোমাকে করতে হবে, ডিও ডাব্লিউ এন ডাউন সাইড, পুরো কথাটা লিখে দিই। ডিও বলতে তো হয় না, ডিও বলতে ডিজলভড অক্সিজেন হয় আর কি। তার ডাউন সাইডেও তুমি কতগুলো পয়েন্ট তুমি ডিটারমাইন করো। ধরো আমি এখানে দিলাম স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এই 4টে পয়েন্ট নিলাম। 4টে পয়েন্টে তুমি পিজোমিটার সেট করলে, দেখলে জলের হাইট পিজোমিটার তোমাকে শো করছে 2 মিটার, তো তুমি বলে দিলে ডাউন সাইডে জলের হাইট হচ্ছে 2 মিটার। এবার তুমি কি করবে, এই তো হলো। এবার আমরা অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করছি, সিপেজ অ্যানালাইসিস করছি। সিপেজের ডেফিনেশন এগুলো বলে দিয়েছিলাম আগের ক্লাসে, সে জায়গায় আর আসছি না। এবার এখানে দেখো এগুলো ফ্লো লাইন। এবার আপ সাইডে তাহলে জলের হাইট বেশি, ডাউন সাইডে জলের হাইট কম। আমরা এটা জানি যে জল যেখানে আপ সাইড থেকে ডাউন সাইডের দিকে বা হাই হেড লেভেল থেকে লো হেড লেভেলের দিকে ফ্লো করে। তাহলে আমরা যে গ্র্যাভিটি ড্যাম, এটা গ্র্যাভিটি ড্যামও হতে পারে বা তুমি অন্য কোনো মেটেরিয়াল দিয়েও ড্যাম তৈরি করতে পারো, ঠিক আছে। তাই ড্যামটা যে তৈরি করেছো তার ভেতর দিয়ে বডি দিয়ে কোনো জলের ইনফিল্ট্রেশন হবে না, ড্যামের নিচে দিয়েই জল ইনফিল্ট্রেশন বা পার্কোলেশন তুমি যাই বলো না কেন, জলের ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে জলের ফ্লো হচ্ছে, এই জলের ফ্লো কতগুলো লাইন বরাবর হচ্ছে, এগুলোকে বলা হয় ফ্লো লাইন। এই আমি এখান দিয়ে ফ্লো লাইন দেখাচ্ছি, ফ্লো লাইন এরকম তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্লো লাইন, এগুলো ফ্লো লাইন। দেখো ফ্লো লাইন নিয়েও আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, সার্কেল করে করে জায়গাটা বুঝিয়েছিলাম, সেটা আগের দিনের ক্লাসে দেখে নাও। এরকমভাবে সার্কেল করে করে বুঝিয়েছিলাম, কারণ একই জায়গা যদি বোঝাই তাহলে আজকের ক্লাসও একই আলোচনাতেই চলে যাবে, ঠিক আছে। আমি এরকম সার্কেল করে করে বুঝিয়েছিলাম, ঠিক আছে। এই হয়ে গেল তোমার ফ্লো লাইন। তাহলে এই হয়ে গেল ফ্লো লাইন। তাহলে ফ্লো লাইন কিছু না, এই আপস্ট্রিম থেকে যে ডাউনস্ট্রিমে জলের ফ্লোয়ের যে কটা লাইন এখানে তুমি দেখতে পাচ্ছ তাকে তুমি বলছো ফ্লো লাইন। আরেকটা এখান দিয়ে প্রশ্ন হয় ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে? দেখো তুমি আপসাইডে যে জলের হাইট 10 মিটার সেটা কি করে ডিটারমাইন করলে, পিজোমিটার সেট করে। সেম পদ্ধতি আমরা যেরকম সার্ভে করি, সার্ভেতে অনেকটা কন্টুরিংয়ের মতো করা হয়, ঠিক আছে। বাস্তবে জিনিসটা তুমি কোন কোন পার্টিকুলার পয়েন্টে পিজোমিটার জলের হাইট সেম শো করছে সেই পয়েন্টগুলোকে তুমি যোগ করো। এখানে তুমি দেখলে পিজোমিটার সেট করে এই জলের হাইট 8 মিটার, এখানেও জলের হাইট 8 মিটার, 8 মিটার, 8 মিটার, 8 মিটার ডিফাইন করলো। তারপরে আরেকটা পয়েন্টে গেলে সেখানে দেখলে জলের হাইট 6 মিটার, 6 মিটার, 6 মিটার, 6 মিটার, এই যে 8 মিটার বলছি, 6 মিটার বলছি, 10 মিটার বলছি, এগুলো প্র্যাকটিক্যালি ফিল্ডে পিজোমিটারের হাইট তুমি মেজারমেন্ট করলে, ঠিক আছে। তারপরে ধরো কয়েকটা পয়েন্ট এখানে 4 মিটার শো করছে, এই যে একই যেই পিজোমিটারের হাইট শো করছে যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে তুমি যোগ করলে। এখানে দেখো আমি হয়তো এটাকে নাম দিলাম, এটাকে নাম দিয়ে দিই যে 1 1, এটা আগেও হয়তো তোমাদের কাউকে বুঝিয়েছিলাম, সেই জন্য নাম লেখাই রয়েছে এখানে 1 1 লাইন। এর পরেরটাতে আমি নাম দিয়ে দিলাম 2 2 লাইন, এর পরেরটাতে আমি নাম দিয়ে দিলাম 3 3 লাইন, ঠিক আছে। তাহলে এই 1 1 লাইন কি, যেই পয়েন্টগুলো পিজোমিটার 8 মিটার হাইট জলের ডেপথ শো করেছে সেই পয়েন্টগুলোকে যোগ করে তুমি এই 1 1 লাইন পেলে। এবার পিজোমিটার যেই পয়েন্টগুলোর জলের হাইট 6 মিটার শো করছে সেগুলোকে যোগ করে 2 2 লাইন পেলে, সেম 3 3 লাইন তুমি পেলে। এবার ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে, একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইন কাকে বলে, ঠিক আছে।
এগুলো হচ্ছে তোমার ইকুইপটেনশিয়াল লাইন। এই এক এক লাইন, দুই দুই লাইন, তিন তিন লাইন, এগুলোকে আমরা বলি ইকুইপটেনশিয়াল লাইন। ডেফিনেশনে যেও না, দেখো ডেফিনেশন কত মুখস্থ রাখবে, অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিংটা কি হচ্ছে সেটা মনে রাখার চেষ্টা করো, তাহলেই দেখবে পরীক্ষার হল অবধি মনে থেকেছে আর কি। আর ফ্লো লাইন কাকে বলে, এখানে যে দেখো এখানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এগুলোকে, এক এক দুই দুই তিন তিন দিলাম, তো একে আমি দিচ্ছি এই যে সাদা যে লাইনগুলো, এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার নেকেড আইয়ে যে তিনটে হোয়াইট কালারের লাইন দেখতে পাচ্ছ। এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্স, নাম দিলাম ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল জেড, তিনটে লাইন দিলাম। এই তিনটেকে আমি বলছি ফ্লো লাইন। এবার যদি এরকম একটা ডায়াগ্রাম, যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম এখনই করাবো, 5-6টা নিউমেরিক্যাল প্রবলেম করাবো। এবার তোমাকে যদি বলা হয় এই ডায়াগ্রামে কটা ফ্লো লাইন রয়েছে, তোমরা অনেকেই রয়েছো যারা প্রথমে দেখে এই তিনটে স্যার ফ্লো লাইন এক্স ওয়াই জেড এই তিনটে বলে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি এই তিনটে নয়, 5টা টোটাল ফ্লো লাইন রয়েছে। তাহলে কোন 5টা ফ্লো লাইন? আচ্ছা জিজ্ঞাসা করি তোমাদের মধ্যে থেকে, এখানে যাই দেখতে পাচ্ছি, অনুশ্রী তুমি বলো এখানে ফ্লো লাইনের সংখ্যা কটা? এটা এখানে হাত তুলতে কারোর হবে না, হাত তুলতে কারোর হবে না, আমি জিজ্ঞাসা করে করে বলছি তোমাদের। এখানে ফ্লো লাইন কটা? ফ্লো লাইন ড্যামের বেসটা একটা, আর নিচে যেটা যেখানে গিয়ে স্ট্রেটামটা শেষ হচ্ছে সেটা। এই জায়গাটা আগের দিনের ক্লাস দেখবে, ঠিক আছে? আগের দিনের ক্লাসেও এটা আমি বলেছিলাম যে এই ডেট তোমার ড্যামের যেটা বেস লাইন, এই বেস লাইন দিয়েও কিন্তু জল পার্কোলেট করে, ঠিক আছে? ড্যামের বডি দিয়ে জল পার্কোলেট করবে না, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে অ্যাজ এ যারা ড্যাম ইঞ্জিনিয়ার, তাদের এভাবে ড্যামের স্ট্রাকচার তৈরি করতে হবে যে ড্যামের ভেতর দিয়ে যাতে জল পার্কোলেট না করে, ঠিক আছে? যদি কেউ কোনো দিন ড্যাম ভিজিট করে থাকো আর কি, ড্যামের ভেতরে যদি গিয়ে থাকার সৌভাগ্য হয়, ঠিক আছে? আমি গিয়েছি কতগুলো, কিন্তু ছবি তোলা যায় না। আমি তেহরি ড্যামের ভেতরে গিয়েছিলাম আর ভাকরানাঙ্গাল ড্যামে ভিতরে গিয়েছিলাম, ওরা তুলতে রেস্ট্রিকশন ওদের, ঠিক আছে? মানে মোবাইল নিয়ে তোমাকে ঢুকতেই দেবে না ওখানে, তাহলে তোমাকে দেখাতে পারতাম। জল মানে ড্যামের ভেতরটা ওরা হাই কংক্রিটিং করে যাতে কোনোভাবেই জল প্রবেশ না করতে পারে। তাহলে এই নিচের ড্যামের বেস দিয়ে একটা জলের ফ্লো হবে, আর যে ইম্পারভিয়াস লেয়ার, এটা এই ইম্পারভিয়াস লেয়ার দিয়ে একটা জলের ফ্লো হবে। এই হয়ে গেল 5টা ফ্লো লাইন। তাহলে ফ্লো লাইন কোনটা? এক্স ওয়াই জেড, এটাকে আমি দিলাম হচ্ছে ক্যাপিটাল এম আর এটাকে এন। এই হচ্ছে আমার 5টা ফ্লো লাইন, ঠিক আছে? এই ফ্লো লাইনের পরে কোশ্চেন আসে ফ্লো চ্যানেল কাকে বলে। দেখো ফ্লো চ্যানেল হচ্ছে এই ফ্লো লাইনগুলো যে কোনো, আচ্ছা ফ্লো লাইনের কনসেপ্ট কোথার থেকে এলো, ঠিক আছে? ফ্লো লাইনের অ্যাকচুয়াল জায়গাটা বোঝো। যে কোনো এটা খুব একটা বেশি বইয়ে থাকে না, কোনো স্ট্যান্ডার্ড বই যদি খোলো তাহলে দেখবে সেখানে রয়েছে যে এই জলের যে ফ্লো হচ্ছে, জল অ্যাকচুয়ালি কি ফেরেটিক, তো তাহলে জল তো এইভাবে ফ্লো করে। জল, আমি এটা কিন্তু তোমাকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? তুমি বলতে পারো যে স্যার জলের একটা কণা তো এইভাবে দেখা যায় না, এটাকে আমি জুম করে তোমাকে এরকমভাবে দেখালাম। তাহলে এটা হচ্ছে একটা জলের কণা, এটা তোমার সার্কুলার হবে এর কোনো মানে নেই, এটা যে কোনো শেপ হতে পারে। এই একটা ধরো জলের ফ্লো আমি তোমাকে দেখালাম, এখানে আরেকটা জলের ফ্লো দেখাই, আরেকটা জলের এরকম ফ্লো দেখালাম। তাহলে দুটো জলের ফ্লো দেখলে দেখো এরপরে আর কোনোদিনও ভুলবে না এই জায়গাটা, কোনো দিন আর ভুল হবে না তোমাদের। তাহলে ফ্লো লাইন কাকে বলে সেটা বুঝে গেছো। এবার ফ্লো চ্যানেল কাকে বলে, ঠিক আছে? সেই জায়গাটা বোঝো। খুব কনফিউজিং জায়গা কিন্তু এই জায়গাটা, অনেকের ভুল হয়। এবার আরেকটা কালার নিয়ে আমি, আর ধরো বেগুনি কালারটা নিচ্ছি। এই জলের যেগুলো মলিকিউল, জলের মলিকিউলগুলোকে আমি এর যে ফ্লো হচ্ছে এই পার্টিকুলার আর্দেন ড্যামের নিচে দিয়ে, একে এভাবে দেখালাম যে আপসাইড থেকে ডাউন সাইডে জলের মলিকিউলগুলো এই আকারে ফ্লো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখানে কটা জলের মলিকিউলের লেয়ার দেখতে পাচ্ছ? জলের মলিকিউলের কটা লেয়ার রয়েছে? এটা হচ্ছে জলের মলিকিউলের একটা লেয়ার, এটা 2 নম্বর লেয়ার যেটাকে আমি গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, তারপরে 3 নম্বর লেয়ার যেটাকে রেড কালার দিয়ে দেখিয়েছি, আর একটা 4 নম্বর লেয়ার। এই 4টে লেয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এভাবেই হয় আর কি। এরকম জল তো দেখো তুমি হঠাৎ করে লাইন পেলে কি করে?
এই জলের যে মলিকিউলগুলো ফ্লো হচ্ছে তার ওপর দিয়ে ট্যানজেন্ট টানা হয়। আমি বোঝানোর জন্য তোমাকে ধরো এই 2 নম্বর লেয়ার, এই 2 নম্বর যে মলিকিউলের লেয়ারটা রয়েছে সেটাকেই ধরে বলছি, যেটা সবুজ রং দিয়ে আমি এঁকেছি। এবার এই মলিকিউলের ওপর দিয়ে একটা ট্যানজেন্ট আর নিচে দিয়ে একটা ট্যানজেন্ট টানবে, ঠিক আছে? এই ট্যানজেন্টগুলোকে বলা হয় ফ্লো লাইন। এবার আসো ফ্লো চ্যানেল কাকে বলে। তাহলে এখানে তুমি কটা ফ্লো চ্যানেল দেখতে পাচ্ছ? এই 1 2 3 4, 4টা তুমি ফ্লো চ্যানেল দেখতে পাচ্ছ। তুমি যে কোনো বইয়ে যাবে লেখা থাকে যে ফ্লো চ্যানেল কি, ফ্লো লাইন, নাম্বার অফ ফ্লো লাইন -1। দেখো এটা কি করে আসছে -1, এটা একটা বাজে কনসেপ্ট। যে কোনো বইয়ে বলে ছেড়ে দিচ্ছে যে ফ্লো লাইন থেকে তুমি 1 বাদ দাও তুমি ফ্লো চ্যানেল পাবে, কিন্তু আমার আশা করি যে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়েছে ফ্লো লাইন কাকে বলে আর ফ্লো চ্যানেল কাকে বলে, ঠিক আছে? কারোর যদি কোথাও সমস্যা থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে? তাহলে ফ্লো লাইন, ফ্লো চ্যানেল হলো। এবার ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইন একটা টার্ম এখান দিয়ে পাবে, আর পাবে এখান দিয়ে ড্রপ বলে একটা টার্ম পাবে, আর ফিল্ড বলে একটা টার্ম পাবে, এতগুলো টার্ম পাবে। তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে? আমি আগের দিনের ছবিটাতে যাই, এই ছবিটাতে ধরো, এই ছবিটা আমি আগের দিনের ক্লাসে এই ছবিটা দিয়ে আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে? তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে, তুমি তাহলে এই 10 মিটারের যে তোমার পিজোমিটার, এই 10 মিটার হাইট যে শো করছে সে লাইনটাকে তো পেয়ে গেছো। আর তুমি কি কি পেয়েছো? এখান দিয়ে 8 মিটার যে পিজোমিটার শো করছে যে পয়েন্টগুলো, তাদেরও তুমি যোগ করেছো, তাদের তুমি নাম দিয়ে দিয়েছো এই 1 1, ঠিক আছে? 6 মিটার যেগুলোকে শো করছে তাদের তুমি নাম দিয়েছো 2 2, 4 মিটারের তুমি নাম দিয়েছো 3 3, আর তুমি 2 মিটারের নাম দিয়েছো 4 4। তাহলে এই যে সেম এই পিজোমিটারের হেডগুলো যে পয়েন্টগুলো শো করলো তাদের যোগ করে যেই লাইনটা পাচ্ছ তাকে বলা হয় ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে ক্লিয়ার হয়ে গেল কিন্তু ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে, ফ্লো লাইন কাকে বলে, ফ্লো চ্যানেল কাকে বলে, এই 3টে জায়গা ক্লিয়ার হলো। এবার এখান দিয়ে এই ডায়াগ্রামই তোমার যারা রিটিন পরীক্ষা দেবে তাই তো এরকম কোশ্চেন আসেই আর কি। এবার এখানে বলবে তোমাকে নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল লাইন কটা রয়েছে, ঠিক আছে? তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে এই জায়গাটা কিন্তু একদম ক্লিয়ার, যে পিজোমিটার যদি সেম বা পিজোমিটারের যেই পয়েন্টগুলো মাটির ওপর যেই পয়েন্টগুলো সেম পিজোমেট্রিক হাইট শো করবে সেই পয়েন্টগুলোকে যোগ করে যেই লাইনটা পেলে সেটা ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে এখানে কটা ইকুইপোটেনশিয়াল লাইন হলো? এই 10 মিটার শো করছে, এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন। 8 মিটার হাইট শো করছে পিজোমিটার, এটা একটা ইকুইপোটেনশিয়াল লাইন। 6 মিটার হাইট শো করছে, 4 মিটার হাইট শো করছে, আর 2 মিটার হাইট শো করছে। তাহলে 10 8 6 4 2, তুমি তাহলে 5টা ইকুইপোটেনশিয়াল লাইন পেলে। তাহলে ফ্লো লাইন কাকে বলে, ফ্লো চ্যানেল কাকে বলে, ইকুইপোটেনশিয়াল লাইন কাকে বলে, ক্লিয়ার। এবার এখান দিয়ে প্রশ্ন হয় ড্রপ কাকে বলে, ঠিক আছে? বা দেখো দুভাবে এটাকে দিতে পারে, ইকুইপোটেনশিয়াল ড্রপ এটাও দিতে পারে বা ড্রপ এটাও দিতে পারে। আমি একটু আগে বোঝালাম, একটু আগে তোমাদের এই অনিকদের ব্যাচে বোঝালাম। আগে অনেক তুমি বলো এখানে যে এখানে ড্রপ কটা হবে, ড্রপ কটা হবে এবং কেন হবে? অনেক কিন্তু তাও বলতে পারবে না, 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে বুঝিয়েছি। অনুশ্রী বলো এখানে ড্রপ কটা? হ্যাঁ বলো অনেক, বলো। 4টে। কিভাবে 4টে তুমি ড্রপ বলছো? একটা 8 মিটার, একটা 6, একটা 4 আর একটা 2। দেখো ও যেটা বললো, বন্ধ করো মাইকটা। ড্রপ হচ্ছে, ড্রপ মানে কি? পড়ে যাওয়া, পড়ে যাওয়ারই তো ইংরেজি নাম ড্রপ। তাহলে যখন আমার এই ড্যামের আপসাইড, এটা ড্যামের আপসাইডে জলের হাইট কত? 10 মিটার, ঠিক আছে? 10 মিটার থেকে জাস্ট তারপরে কত হলো? 8 মিটার হলো। তাহলে এটা হলো একটা ড্রপ, এটা হলো ড্রপ নাম্বার 1। 8 মিটার থেকে 6 মিটার হলো, এটা হলো ড্রপ নাম্বার 2। 6 মিটার থেকে 4 মিটার হলো, এটা হলো ড্রপ নাম্বার 3। আর 4 থেকে 2 মিটার হলো, এটা হলো ড্রপ নাম্বার 4। তাহলে 4টে ড্রপ হলো, ঠিক আছে? তাহলে ইকুইপোটেনশিয়াল লাইন ক্লিয়ার হলো। আর ড্রপ কাকে বলে, এখান দিয়ে এই দুটোই জায়গা আসে। এবার ফিল্ড কাকে বলে, আরেকটা প্রশ্ন হয় ফিল্ড কাকে বলে, ঠিক আছে? এই ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইন
এটা কন্ট্রোলে থাকছে না কেন পেনটা কি জানি। এই ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, এখানে দেখো লাল রঙের আমি হ্যাচিং করে দিচ্ছি, এই ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইনের ইন্টারসেক্টটা, এই পার্টিকুলার জায়গাকে বলা হয় ফিল্ড। ঠিক আছে, এটা হলো ফিল্ড। ফিল্ডের কাজ কি? ফিল্ড মানে কিছু না, এখানে একটা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গেল টাইপের একটা ফিল্ড। ঠিক আছে, ফিল্ডের প্রপার্টি হচ্ছে এই ফিল্ডের মধ্যে যেই পরিমাণ জল আসবে, ধরো ডিসচার্জ হবে স্মল কিউ পরিমাণ, সেই পরিমাণ জলই এই ফিল্ডের বাইরে বেরিয়ে যাবে, স্মল কিউ পরিমাণ। ঠিক আছে, এই মাইকটা বন্ধ রাখো। হ্যাঁ দাঁড়াও, একজনের মাইক খোলা রয়েছে, কমলেশ বলে, আমি ওর মাইকটা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, কিছু বলার থাকলে হাত তুলে বলবে। তাহলে এই কিউ হচ্ছে এক একটা ফিল্ডের মধ্যে ডিসচার্জ। আমাদের জিজ্ঞাসা করে টোটাল ডিসচার্জ কত, এই ড্যামটা যে রয়েছে এই ড্যামের নিচে টোটাল ডিসচার্জ কত। তাহলে টোটাল ডিসচার্জ বের করতে গেলে তোমাকে প্রথমে এই কিউ বের করতে হবে। ঠিক আছে, কিউ তুমি বের করলে তারপর কটা টোটাল তোমার ফিল্ড রয়েছে, ফিল্ড। ঠিক আছে, বা এটা তুমি ফিল্ড না দিয়ে তুমি নাম্বার অফ ফ্লো লাইন দিয়েও তুমি বের করতে পারো। এনএফ আসবো, এনএফ কি জিনিস, এটা আসবো এনএফ। ঠিক আছে, এখানে এনএফ কি, নাম্বার অফ ফ্লো লাইন এখানে 4টে, তুমি এখানে দেখলে যে এটা হচ্ছে একটাই সাদা রং দিয়ে দেখিয়েছি, এটা একটা ফ্লো লাইন, এটা 2 নম্বর ফ্লো লাইন, এটা 3 নাম্বার ফ্লো লাইন, এটা 4 নম্বর ফ্লো লাইন। ঠিক আছে, তাহলে এক একটা ফিল্ডে কত ডিসচার্জ হচ্ছে এটা স্মল কিউ আমি বের করে নিলাম। এই স্মল কিউকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে টোটাল যেই ড্যাম বডিটা রয়েছে ড্যাম বডির নিচে কতটা ডিসচার্জ হচ্ছে এটা আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার, আর কিচ্ছু নেই। এই আমার কয়েকটা কথা, কতক্ষণ বললাম, হয়তো 15-20 মিনিট বললাম, 15-20 মিনিট বারবার শুনে নাও। ঠিক আছে, এমন কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই যেটা আটকাবে গেট পরীক্ষা পর্যন্ত, বা যে কোনো ভাইবাতে তো এটুকুন বললে এর বাইরে কিছু জিজ্ঞাসা করার জায়গাও নেই তোমাদের। এবার আসো, এগুলোই আমি ভাষায় লিখে দিয়েছি, আমি ভাষা খুব একটা পড়তে ইন্টারেস্টেড নয়। এই ফ্লোনেট কাকে বলে, ফ্লোনেট কাকে বলে আমি একবার জাস্ট তাড়াতাড়ি তোমাদের পড়ে শোনাচ্ছি। ইট ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন। আচ্ছা, ল্যাপ্লাস ইকুয়েশন তুমি বলতে পারো যে স্যার আপনি এখানে ল্যাপ্লাস ইকুয়েশন এই টার্মটা কোথা থেকে নিলেন। ল্যাপ্লাস ইকুয়েশন জানতে গেলে আগের দিনের ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, এটা আমি আর সম্পূর্ণটা বলছি না। এই ডিসচার্জ এস্টিমেট আমরা ল্যাপ্লাস ইকুয়েশনের সাহায্যে করেছিলাম। এই অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ট্রি আর অ্যামাউন্ট অফ ওয়াটার এক্সিট, ওটাই তো তোমার কিউ হলো একটা ফিল্ডের মধ্যে। ঠিক আছে, ওটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশনের, এই যে ল্যাপ্লাস ইকুয়েশন এখানে লিখে দিয়েছিলাম। এই আইসোট্রপিক, ঠিক আছে, আর হোমোজিনিয়াস। এই হোমোজিনিয়াস কাকে বলে, তারপরে তোমার এটা আইসোট্রপিক, এটা আইসোট্রপিকের উদাহরণ, এটাও বুঝিয়েছিলাম। আর আমরা যে এই এস্টিমেট করব সিপেজ, আমরা 2 ধরনের কেস এখানে স্টাডি করব। একটা হচ্ছে তোমার আইসোট্রপিক, আরেকটা হচ্ছে অ্যান আইসোট্রপিক। ঠিক আছে, আইসোট্রপিক আর অ্যান আইসোট্রপিক। তা এখন পর্যন্ত আমি যেটা দেখলাম, যেই কনসেপ্টটা বললাম সেটা সম্পূর্ণই আইসোট্রপিকের কনসেপ্ট বললাম। আইসোট্রপিকের কনসেপ্টটাই ভালো করে বোঝো, এই ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামটা ভালো করে বোঝো, যেটাই গোল দিয়ে বোঝালাম, এই ডায়াগ্রামটা ভালো করে বোঝো তোমার, ব্যাস। এর বাইরে আর কোনো জায়গা নেই এখান দিয়ে কোশ্চেন আসার। ঠিক আছে, কারোর কোনো সমস্যা রয়েছে? যদি সমস্যা থাকে, হয় কি লাইভ পড়াই তো, আমি যখন পড়তাম তখন এটা হতো স্যার যেটা বলছে, এবার তুমি আমার কথাগুলো পরে চিন্তা করবে যে আমি কি বললাম, সে সময় তোমার কোনো কনফিউশন আসতেই পারে। কনফিউশন আসলে তুমি ভিডিওটা একবার শুনবে, আমি 100% শিওর যে ভিডিওটা একবার শুনলে তোমার সব কনফিউশন মিটে যাবে। তারপরেও যদি কনফিউশন থাকে তুমি যেই গ্রুপে জয়েন করা রয়েছো আর কি, সেখানেই আমাকে জিজ্ঞাসা করবে ভয়েস মেসেজের সাহায্যে বা লিখে, আমি সেখানে অ্যান্সার দেবো। তাহলে হয়ে গেল ফ্লোনেট, হয়ে গেল তোমাদের বোঝানো। ইট ইজ ইউজ টু এস্টিমেট সিপেজ ডিসচার্জ। হ্যাঁ, সিপেজ ডিসচার্জের জন্যই তো এটা হয়। আমি তোমার একটা কোশ্চেন একটু আগে করেছিলাম 5টার ব্যাচে, যে সিপেজ ডিসচার্জ আর তোমার কি যেন কোশ্চেনটা করলাম, দাঁড়াও ভুলে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে সিপেজ ভেলোসিটি আর ডিসচার্জ ভেলোসিটির মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এটা তোমাদের করেছিলাম। এটা একটা কোশ্চেনও রয়েছে, এটা গুপ্তার বইয়ের 314 নম্বর কোশ্চেন, এটা করিয়ে দেবো আজকে।
তাহলে এই সিপেজ ডিসচার্জটা আমরা এটা মেজারমেন্ট করলাম। এবার ফ্লো লাইন, দেখো এই জায়গাগুলো আমি আর পড়ে তোমাদের শোনাচ্ছি না, কারণ দেখো পড়তে ভালোও লাগে না। অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা 2-4বার প্র্যাকটিস করবে, রক্তের মধ্যে মিশে যাবে এই জায়গাগুলো। এই হয়ে গেল তোমার ফ্লো লাইন। শুধু এই জায়গাগুলো মনে রাখবে, ফ্লো লাইনকে এরকম শাই লাইনও বলা হয়, ফ্লো লাইনকে শাই লাইন বা স্ট্রিম লাইন বলা হয়, ব্যাস এটুকুনি, ঠিক আছে, এটুকুনি। তারপর হয়ে গেল তোমার ইকুইপোটেনশিয়াল লাইন, ইকুইপোটেনশিয়াল লাইনকে ফাই লাইন বলা হয়। এগুলো তোমার ফ্লুইড মেকানিক্সেও রয়েছে, বেস কিন্তু ফ্লুইড মেকানিক্সের। যদি কিছুদিন আগে যারা পড়েছো আর কি, যারা সেমিস্টারের সময় তো অনেকেই পড়েছো বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন যারা নিচ্ছ তাদের ফ্লুইড মেকানিক্স পড়তে হয়, তারা জানো যে ফাই লাইন শাই লাইন এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই ফ্লুইড মেকানিক্সেরই একটা পার্ট এখানে সয়েলে এসেছে। এবার আসো ক্যারেক্টারিটিস অফ ফ্লোনেট। ক্যারেক্টারিটিস অফ ফ্লোনেটটা আমি আগের দিন পড়াইনি, অনেকগুলো কোশ্চেন আছে, গুপ্তার বই অনেকগুলো কোশ্চেন আছে এবং পরীক্ষাতে জিজ্ঞাসাও করে, ঠিক আছে। এই ফ্লোনেটের টোটাল ক্যারেক্টারিটিসটা দেখো, ডায়াগ্রামটা তো বুঝে গেছো। অ্যাকচুয়ালি এই ডায়াগ্রাম আমরা হাতে আঁকি, এটা কিন্তু হাতে আঁকার নয়, এটা তোমার গ্রাফ শিটে আঁকতে হয়। এবার গ্রাফ শিটে আঁকলেই একবার যদি তুমি গ্রাফ শিটে আঁকা প্র্যাকটিস করো, তাহলেই তোমার ওই আঁকতে গিয়ে তোমার আটকে যাবে, তুমি হাতে আঁকতে পারবে না তো ওইভাবে, তোমার তখনই প্রত্যেকটা ক্যারেক্টারিটিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। তা কি বলেছে এর ক্যারেক্টারিটিস, যে ফ্লো লাইন অর টু ইকুইপোটেনশিয়াল লাইন নেভার ইন্টারসেক্ট ইচ আদার। স্বাভাবিক ব্যাপার তো, দুটো ফ্লো লাইন কখনো তোমার ইন্টারসেক্ট করে না, বা তোমার ইকুইপোটেনশিয়াল লাইন কখনো নিজেদের ইন্টারসেক্ট করে না, ঠিক আছে। ফ্লো লাইন অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইন আর অর্থোগোনাল টু ইচ আদার, মানে কি এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেই আঁকতে হয় গ্রাফ শিট, এগুলো আঁকতে গেলে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে দ্বিতীয় প্রপার্টিতে বলে। প্রপার্টিগুলো থেকে কিন্তু দেখো, প্রপার্টিগুলো থেকে কোশ্চেন করা কিন্তু একদম খুব সোজা, কারণ যদি তুমি পড়ো তাহলেই তুমি কোশ্চেন করতে পারবে। এবার নিউমেরিক্যাল প্রশ্ন যদি আসে, কোনো কারণে ভুল হতেই পারে, যদি বেসিক যদি বোঝো ভুল হবে না, কিন্তু পরীক্ষার হল তো অনেকে ভুল হয়ে যায়। ফলে এই প্রপার্টিগুলোর থেকে কোশ্চেন আসলে কিন্তু, বা ক্যারেক্টারিটিস একই ব্যাপার, ক্যারেক্টারিটিস আর প্রপার্টি, এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু কোশ্চেনটা অ্যাটেম্প করা সুবিধা। তারপরে 3 নম্বর প্রপার্টিতে কি লিখেছি, দ্য এরিয়া বাউন্ডেড বিটুইন টু ফ্লো লাইন ইজ টার্মড অ্যাজ ফ্লো চ্যানেল। ফ্লো চ্যানেল কোনটা বলো তো, ওই সার্কুলার গোল গোল দিয়ে যেগুলো দেখিয়েছি, অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে জলের ফ্লোটা, হচ্ছে জলের ফ্লো দিয়ে আমরা ট্যানজেন্ট টানি, ওপরে একটা ট্যানজেন্ট নিচে একটা ট্যানজেন্ট, ওটাই হচ্ছে ফ্লো লাইন, ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রপার্টিটা কি লিখেছি, দ্য এরিয়া বাউন্ডেড বিটুইন টু ফ্লো লাইন অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইন আর টার্মড অ্যাজ ফ্লো ফিল্ড, ঠিক আছে। তাহলে ফ্লো ফিল্ড ক্লিয়ার হলো। ফ্লো ফিল্ড তো দেখালাম, ওই কিউ ডিসচার্জ যেটা সমান আসছিল। দ্য ফ্লো ফিল্ড ইজ এ স্কোয়ার, এই জায়গাটাও দেয়, এই জায়গাটাও গুপ্তার বইয়ে কোশ্চেন রয়েছে। এই ফ্লো ফিল্ড স্কোয়ার হয় আইসোট্রপিক সয়েলের ক্ষেত্রে, আর অ্যানআইসোট্রপিক সয়েলের ক্ষেত্রে এটা হয় রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। এটা গেল। আর ঠিক আছে, 6 নম্বর প্রপার্টিটা বলেছি, দ্য ফ্লোনেট ইজ এ ইউনিক গ্রাফ, ঠিক আছে, ওর একটা ইউনিক গ্রাফ ডিসচার্জের, ব্যাস এ কটা প্রপার্টি তোমাকে জানতে লাগবে। এবং দেয় কোশ্চেন এখান থেকে দেয়। এর পরে দেখাই তোমাদের, এটা তো হলো, এটা তো যে এই ডায়াগ্রামটাই তোমাদের ইলাবোরেট করলাম। এই কিউ পরিমাণ ডিসচার্জ আসছে, সেম কিউ পরিমাণ ডিসচার্জ বেরোচ্ছে। বলো। বলছি ওখানে কি আইডিয়াল কন্ডিশনটা কি আইসোট্রপিকই ধরে নেওয়া হয়? আইডিয়াল কন্ডিশন আইসোট্রপিক ধরে নেওয়া হয়, ঠিক আছে। ও ঠিক ঠিক। আচ্ছা দেখো, এরপরে আর কথা বাড়াচ্ছি না, এখানে হাইট হচ্ছে 10 মিটার। ওই যে উদাহরণটা একটু আগে দেখালাম, সেম উদাহরণ, ঠিক আছে। এখানে তুমি গোল গোল এঁকে নাও, গোল গোল এভাবে এঁকে নাও। আমি একটা লেয়ার এঁকে দিচ্ছি, ঠিক আছে। আমি আমার সলভ করা একটা কোশ্চেন দেব তোমাদের, আমার ওই অ্যাসাইনমেন্ট দিয়েছিল, অ্যাসাইনমেন্টে আমার যেহেতু মাস্টার ডিগ্রি হাইড্রোলিক স্ট্রাকচারে, তো ড্যাম আমার স্পেশালাইজেশন ছিল আর কি। তো এরকম সার্কেল করে করে গ্রাফ শিটে এগুলো বানাতে হতো। তো সেখানে দেখবে এরকম বিভিন্ন যা ইচ্ছা শেপ আসতে পারে তোমার এই সার্কেলগুলো কী শো করছে, এগুলো জলের মলিকিউল। এবার জলের মলিকিউলের তোমার
কেন সার্কুলার? এবার অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার সার্কুলার কিন্তু আপনি এখানে এরকম কেন এঁকে দিলেন? এখানে আপনি যদিও বা এটা তোমাদের পরীক্ষার পড়ার সঙ্গে লিঙ্ক আপ নয়, এখানে আপনি এরকম এঁকে দিলেন কেন, এখানে আপনি এরকম এঁকে দিলেন কেন? এই শেপগুলো তো বিভিন্ন হচ্ছে কেন? আরে ড্যাম একটা হাই প্রেশার রয়েছে ড্যামে, এবার ড্যামের নিচে যেই মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউল তো তোমার প্রেশারে ওর শেপ চেঞ্জ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য জলের মলিকিউলগুলো বিভিন্ন শেপে হয়ে যাচ্ছে। আমারও প্রথম দিন মাথায় প্রশ্ন এসেছিল যে জলের মলিকিউল তো আমরা দেখেছি তোমার ফেরাটিক হয়, তাহলে এরকম বিভিন্ন শেপের কেন হচ্ছে? ড্যামের হাই প্রেশারের জন্য এগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে প্রপার্টিটা এটার হলো। এবার দেখো তাহলে এখানে হাইট কত? 10 মিটার, আর এখানে হাইট হচ্ছে 2 মিটার। আপ সাইড আর ডাউন সাইডে জলের হাইটটা তোমাদের দেখালাম, বা হাইট বা হেড যেভাবেই বলো না কেন, ঠিক আছে? তাহলে টোটাল হেড লস কত হচ্ছে? তাহলে টোটাল হেড লস ক্যাপিটাল এইচ, এটা পারমিয়েবিলিটি চ্যাপ্টার, পারমিয়েবিলিটি পড়িয়েছি যারা আমার কাছে আগে থেকে পড়ে প্রত্যেককে পারমিয়েবিলিটি চ্যাপ্টার আমি ডিটেলসে পড়িয়েছি। তাহলে এখানে ডেল এইচ কত হলো? ডেল এইচ হচ্ছে তোমার 8 মিটার, ঠিক আছে? তাহলে 8 মিটার হচ্ছে ডেল এইচ। তাহলে এই হচ্ছে তোমার টোটাল হেড লস। টোটাল হেড লসকে আমি ডেল এইচ দিয়ে শো করি। আবার আরেকটা টার্ম এখানে, হ্যাঁ পিকু বলো। স্যার বলছি প্র্যাকটিক্যাল ফিল্ডে ফ্লো লাইন কিভাবে ডিটারমাইন করব, যে কতগুলো ফ্লো লাইন হবে? প্র্যাকটিক্যাল ফিল্ডে কি করে ডিটারমাইন করব? আমি করিনি প্র্যাকটিক্যাল ফিল্ডে ডিটারমাইন, বুঝছো তো? আমরা তোমার ওই না জানি না গো, আমি ওই তোমার ইয়ের উপর, আমি তোমার ভাকরানাঙ্গাল ড্যাম আমার থিসিস পেপারে একটা পার্টে ছিল, তো ওদের ওরকম শিট রয়েছে, বুঝছো? ওই শিট নিয়ে এসে ওটা স্টাডি করেছিলাম, ঠিক আছে? ফলে প্র্যাকটিক্যালি কি করে করব আমি তোমাকে বলতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। এবার ডেল এইচ কি হলো? তোমার টোটাল হেড লস হলো, টোটাল হেড লস। এবার হেড লস পার ড্রপ। আচ্ছা এখানে ড্রপ কটা? পিকু তুমি বলো, তুমি যখন কথা বললে এখানে ড্রপ কটা হলো? চারটে ড্রপ আছে এখানে 4টে ড্রপ আছে, ঠিক আছে? তাহলে এই এক এক ধরো অন্য একটা কালি ইউজ করি, এই একটা ড্রপ, এই তো নাম্বারিং করাই আছে, এই যে 2 2 দুটো ড্রপ, এই 3 3 তিনটে ড্রপ, আর 4টে ড্রপ। ড্রপ 4টা আছে এখানে, ড্রপ 1 ড্রপ, এই যে ড্রপ 4, 4টে ড্রপ লিখেও রেখেছি, 4টে ড্রপ আছে। তাহলে টোটাল হাইট তোমার দেখো এই জায়গাটাই একটা নিউমেরিক্যাল প্রশ্ন একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম, করে দিনই যদিও বা তোমাদেরই দ্বারা আমি চেষ্টা করেছিলাম যাতে করানো যায়। তাহলে টোটাল হেড লস কত হচ্ছে? টোটাল হেড লস হচ্ছে 8 মিটার। তাহলে ড্রপ হচ্ছে 4টা, তাহলে এক একটা ড্রপে কত হেড লস হচ্ছে? এক একটা ড্রপে কত হেড লস হচ্ছে? এক একটা স্যার ডেল এইচ বাই এনডি। তাহলে ডেল এইচ বাই এনডি, এটা না বলার কি আছে, ঠিক আছে? ডেল এইচ বাই টোটাল নাম্বার অফ ড্রপ, এনডি ফেন্ডি বলো না, সোজা কথা বলো। তাহলে টোটাল হেড লস আর যে কটা ড্রপ সেটা দিয়ে ভাগ করলে একটা ড্রপে ততটা হেড লস হয়। দেখো ব্যাপারটা, এই টোটাল হেড লস ডিভাইডেড বাই নাম্বার অফ ড্রপ। তাহলে তোমার টোটাল হেড লস কত? টোটাল হেড লস এখানে হচ্ছে 10 মিটার আর 2 মিটার, তো টোটাল হেড লস হচ্ছে তোমার 8 মিটার। আর নাম্বার অফ ড্রপ কত? নাম্বার অফ ড্রপ হচ্ছে 4টে, সরি 2 লিখলাম, 4টে। তাহলে ডেল এইচ এর ভ্যালু কী হবে? ডেল এইচ এর ভ্যালু হয়ে যাবে তোমার 2 মিটার, এখানে হয়ে যাবে 2 মিটার। তার মানে প্রত্যেকটা ড্রপের জন্য জলের হেড 2 মিটার করে ড্রপ করছে। এই হচ্ছে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে? এই গেল। এই যে নাম্বার অফ ড্রপ, একে আমরা এন ডি দিয়ে শো করি। এন শো করছে হচ্ছে নাম্বার, আর সাফিক্সের ডি এটা শো করছে হচ্ছে ড্রপ, এই হচ্ছে এনডি। তাহলে ডেল এইচ বাই এনডি, এটা কি জিনিস তোমাদের বোঝা হয়ে গেছে? ডেল এইচ বলতে এখানে ক্যাপিটাল ডেল এইচ, এখান দিয়ে আমি স্মল ডেল এইচটা পেলাম, ঠিক আছে? এবার তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এই স্মল কিউ এর ভ্যালু বের করতে হবে। দেখো এখানেও আমি লিখে দিয়েছি, ওটা কোথায় গেল? এই যে স্মল কিউ এর ভ্যালু বের করতে হবে। স্মল কিউ এর ভ্যালু আমরা কোন ইকুয়েশন থেকে পাই? অঙ্কুর বলো, কোন ইকুয়েশন থেকে পাই? কোন ইকুয়েশন থেকে পাই? একটু আগেই আমরা বললাম তোমাদের ব্যাচে কিন্তু যে সিপেজ ডার্সিস ল থেকে পাই। সিপেজ ইকুয়ালস টু কে ইন্টু আই এন টু এ। কিয়া তো মনে থাকবেই, প্রমাণ যদি ভুলে গিয়েও থাকো, কিয়া এখন একটা গাড়ি বেরিয়েছে কিয়া,
সেখান থেকে ওই স্মল কিউ যে ডিসচার্জ সেটা আমরা পেতে পারি, ঠিক আছে, ইকুয়ালস টু কিয়া। এবার এটাকে তুমি একটু সিম্পলিফাই করো। যারা পারমিয়েবিলিটি দেখো পড়োনি, সয়েল মেকানিক্সে তো প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক, ঠিক আছে। পারমিয়েবিলিটি পড়িয়েছিলাম, একটু দাঁড়াও তো, তুমি ওখানে যাও। তোমাদের পারমিয়েবিলিটি পড়িয়েছিলাম, পারমিয়েবিলিটিতে কি বলেছিলাম, পারমিয়েবিলিটিতে আই সম্বন্ধে দেখবে ডার্সিস লতে দেখাই তোমাদের, ডার্সিস লতে এখানে যদি পেয়ে যাই ভিডিওটা একবারে তাহলেই আমি বলবো, ঠিক আছে, তা না হলে এখানে মনে এই যে একবারে ভিডিওটা পেয়ে গেলাম, এখানে ভিডিও বলছি তোমার পিডিএফটা, এখানে এই আই কি জিনিস দেখিয়েছিলাম, এই H1 মানে হচ্ছে হেড লস, এই হেড লস আর লেন্থ অফ ফ্লো পাথ। হেড লস কোথায় দেখিয়েছিলাম, এই হেড লস এই ডায়াগ্রামটা দিয়েই মনে হয় বুঝিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। এই দুটো পোর্শনের মধ্যে যে হেডের লস, এই ডেল এইচ, ছাড়ো যারা দেখোনি এই ক্লাসটা, এই ডায়াগ্রাম দিয়ে দেখলে একদম বুঝতে পারবে না, এখানে একবার শর্টে বলে দিচ্ছি। এখানে আই কি, এই আইকে বলা হয় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কনসেপ্ট ডার্সিস এনেছিল, ডার্সিস বলে একজন সায়েন্টিস্ট, ওর একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এই তোমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কনসেপ্ট আনে। এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট থেকে এর আগের দিন আমি তোমাদের ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কী জিনিস সেটা পড়ালাম। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে এই হেড লস যতটা হবে, এখানে হেড লস কত, এখানে হচ্ছে 10 মিটার ছিল আর এটা হচ্ছে 2 মিটার, ঠিক আছে, তোমার টোটাল হেড লস। আর ইউনিট হেড লস কি, এবার দেখো ভুল কোথায় করে স্টুডেন্টরা, এই জায়গাটা আগে বলি। হেড লস আমাকে স্মল আই বের করতে হবে, স্মল আই বের করতে গিয়ে এই 10 মিটার আর 2 মিটার এই ক্যালকুলেশনে কিন্তু আমরা আসবো না, আমরা আসবো কি, আমরা ফিল্ডে চলে যাব। এই এক একটা যে ফিল্ড, এই ফিল্ডের মধ্যে আমাদের কত হেড লস হলো, ঠিক আছে, এই ফিল্ডে আমাদের কত হেড লস হলো, স্মল এইচ পরিমাণ ফিল্ডে হেড লস হলো, তাই তো। এই 8 মিটার আর 6 মিটার তোমার এক লাইনে, তোমার ইকুইপোটেনশিয়ালের যে এক লাইন তাতে হেড কত পিজোমিটারের সাহায্যে তুমি পেয়েছো 8 মিটার, দুই লাইনে কত পেয়েছো, হাইট পেয়েছো 6 মিটার। তাহলে এই ফিল্ডে একটা পার্টিকুলার ফিল্ড, এর মধ্যে তোমার হেড লস কত, স্মল এইচ ডিভাইডেড বাই এই তোমার পার্টিকুলার ফিল্ডটার লেন্থ কত, তুমি ধরলে এই পার্টিকুলার ফিল্ডটার লেন্থ হচ্ছে স্মল বি, তাহলে স্মল এইচ ডিভাইডেড বাই স্মল বি, এটা হচ্ছে আই, ঠিক আছে, আমাদের সিপেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলতে পারো, পরে কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার করা নিজের থেকে খুব কঠিন হয়ে যায়। তাহলে এই ডেল্টা এইচ বাই বি এই হয়ে গেল তোমার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। আর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট তুমি ডার্সিস ল, আমি একটু আগে একটা পিডিএফ দেখালাম, এখানে আমি ডার্সিস লটা তোমাদের বুঝিয়েছিলাম। ডার্সিস লটা একবার বুঝতে হবে, এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি, হেড লস কি, এই জায়গাগুলো বুঝতে গেলে। তাহলে এই স্মল এইচ বাই বি পেয়ে গেলে, আর এখানে এরিয়া কি, এরিয়া বলতে এই আমি তো যা ক্যালকুলেশন করব ফিল্ডের ওপর ক্যালকুলেশন করব, তাহলে এই লাল সবুজের যেই হ্যাচিং করা ফিল্ডটা তার এরিয়া কত, এটা হচ্ছে তোমার বি, আর এর উইথ ধরে নিলাম আমি তোমার 1 মিটার ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা আমি লিখলাম হচ্ছে বি ইন্টু ওয়ান লিখলাম, এই বি কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো, আমার পড়ে থাকলো এখানে কে ডেল, আচ্ছা এখানে এটা কি করে লিখলাম, বি কেটে গেল, হ্যাঁ এই ডেল এইচ মানে দেখো এখানে তোমাদের প্রমাণ করে দেখিয়েছি, এই ডেল এইচ ইকুয়ালস টু, এটাকে ধরো ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ইকুয়েশন নাম্বার 1-এ কি দেখলে, ডেল এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এনডি, তা সেটাই এখানে লিখে দিলাম ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এনডি। এই করে আমি স্মল কিউ পেলাম। আমার কি বের করতে হবে, দেখো এই প্রমাণটা কোনোদিনও দেবে না, কিন্তু এলো কোথার থেকে ফর্মুলাটা, আমি যে কোনো সাবজেক্ট যখন পড়াই, যারা নতুন ক্লাস করছো ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমি এই কিউ পেলাম, কিউ কোন প্যারামিটার সেটা তোমরা এখানে অলরেডি দেখিয়েছি তোমাদের, যে এই একটা ফিল্ডের মধ্যে যে জলের ইনপুট হচ্ছে আর আউটপুট হচ্ছে, আমরা অ্যাজিউম করে নিই সেটা ইকুয়াল, সেটা হচ্ছে কিউ। এই কিউ বের করলাম। এবার টোটাল ডিসচার্জ কত, টোটাল ডিসচার্জটা আমরা কীভাবে বের করব,
টোটাল ডিসচার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু স্মল কিউ ইন্টু এনএফ, নাম্বার অফ ফ্লো চ্যানেল, ঠিক আছে। তাহলে এটাকে তুমি বসালে, এই স্মল কিউ বসালে, স্মল কিউ হচ্ছে কে ইন্টু ডেল এইচ বাই এনডি, কে ইন্টু ডেল এইচ ডিভাইডেড বাই এনডি, আর এই এনএফ গুণ করলে তাহলে এই তুমি ইকুয়েশন পেলে 2 নম্বর ইকুয়েশন। তাহলে একটা ড্যামের নিচে দিয়ে কতটা পরিমাণ জল ডিসচার্জ হচ্ছে সেই ফর্মুলাটা কি পেলে, কে ইন্টু ক্যাপিটাল ডেল এইচ ইন্টু এনএফ বাই এনডি। শুধু তোমার এই কে কী জিনিস, ডেল এইচ কী জিনিস, এনএফ কী জিনিস, এনডি কী জিনিস, শুধু ফর্মুলা মুখস্থ রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না। জিনিসটা কি সেটা তোমাকে বুঝতেই লাগবে, ঠিক আছে। আর আজকে যে ব্যাচটা পড়াচ্ছি এটা আমার পিএসসির জন্য যে রেগুলার ব্যাচ পড়াই তাদেরই ক্লাসে আমি ইন্টারভিউ ছেলেদের আমি বলেছি ছেলে মেয়েদের আসতে, ঠিক আছে। ফলে একটু ডিটেলসে এই ব্যাচে পড়ানো হয় আর কি। তোমাদের কালকে ইন্টারভিউ রয়েছে, কালকে ইন্টারভিউ, গতকালও আমি ইন্টারভিউ নিয়েছি তোমার পিএসসির ইন্টারভিউ ব্যাচে, যাদের বাকি রয়েছে কালকে রাত্রি 9টা থেকে তাদের করাবো। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা পেলাম হচ্ছে আইসোট্রপিক সয়েলের ক্ষেত্রে। এবার চলে আসো অ্যানআইসোট্রপিক। আচ্ছা আইসোট্রপিক সয়েল কাকে বলে? আগের দিন বলেছিলাম এই জায়গাটা, বা পারমিয়েবিলিটি যখন পড়াই তখনও বলেছিলাম আইসোট্রপিক সয়েলের ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট অফ পারমিয়েবিলিটি কে এক্স আর কে ওয়াই এগুলো সমান হয়। এখানে দেখো, মুখে না বলে যেটা তোমাদের লিখে দিয়েছিলাম সেটাও তোমরা দেখো। এখানে কি দেখিয়েছিলাম যে এই 1 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্ট বা 2 নম্বর পয়েন্ট, তুমি যে পয়েন্টটি কনসিডার করো না কেন, এক্স ডাইমেনশনে ইলাস্টিক প্রপার্টি, ওয়াই ডাইমেনশনের ইলাস্টিক প্রপার্টি আর জেড ডাইমেনশনের ইলাস্টিক প্রপার্টি সমান। তাহলে আমি পারমিয়েবিলিটি এবার কনসিডার করছি, তাহলে পারমিয়েবিলিটিও 3টে ডাইমেনশনেই সমান হবে। তাহলে পারমিয়েবিলিটি এখানে লিখলাম কে এক্স, এখানে লিখলাম কে ওয়াই, তাহলে কে এক্স ইকুয়ালস টু কে আর কে ওয়াই ইকুয়ালস টু কে, সমান তো। ফলে এটা হচ্ছে তোমার আইসোট্রপিক মেটেরিয়ালের ক্ষেত্রে। এবার যদি হয় অ্যানআইসোট্রপিক মেটেরিয়াল, ঠিক আছে, কিচ্ছু পার্থক্য নেই। অ্যানআইসোট্রপিক একটা নিউমেরিক্যাল প্রবলেমও করাবো। অ্যানআইসোট্রপিক মেটেরিয়ালের ক্ষেত্রে এই কে এক্স, কে ওয়াই আর কে জেড আমাদের আসে না সাধারণত, ঠিক আছে, জেড ডাইমেনশন আমাদের ক্যালকুলেশনে দেয় না। কে এক্স আর কে ওয়াই দুটো ডাইমেনশনে পারমিয়েবিলিটি আলাদা আলাদা, ঠিক আছে। এবার এখান থেকে কে ইকুইভ্যালেন্ট তোমাকে খুঁজে বের করতে হয়। তাহলে কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা কি হবে? কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা হবে কে ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু রুট ওভার কে এক্স ইন্টু কে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে গুপ্তার বইয়ে 357 নম্বর কোশ্চেন। 357 নম্বর কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের হয়ে যাবে, ব্যাস এই রয়েছে। কতক্ষণ বললাম? এটা 40 মিনিটও বললাম না, 30 থেকে 35 মিনিট বললাম, এর বাইরে কোনো জায়গা এখানে আসে না, ঠিক আছে। এবার আমি গুপ্তার বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। দাঁড়াও, আচ্ছা ক্লাসে, হ্যাঁ বলো, কারো কিছু বলা থাকলে। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ শান্তনু বলো। স্যার বলছি মানে এই গ্র্যাভিটি ড্যামের ক্ষেত্রে লঞ্চিং অ্যাপ্রন বলে একটা টার্ম আমি শুনেছিলাম। ওটা ইরিগেশনের জায়গা, এখানে ওটার কোনো কাজ নেই, ওটা ইরিগেশনে আসবে, ঠিক আছে, ওখানে। আচ্ছা আচ্ছা, তুমি যদি মানে ডাউনস্ট্রিমে প্রোভাইড করা, ডাউনস্ট্রিমে যাতে লঞ্চিং আমাদের অ্যাপ্রনের অনেকগুলো কাজ আছে। আগের দিনের ক্লাসে দেখবে তুমি, দাঁড়াও, লঞ্চিং অ্যাপ্রনের অনেকগুলো কাজ, একটা ভাবে তো বলা যাবে না লঞ্চিং অ্যাপ্রন। দাঁড়াও, এটা বিটুমিনাসের টেস্ট, সয়েলের টেস্টগুলো কোথায় গেল? এটাই লঞ্চিং অ্যাপ্রনের অনেকগুলো ফাংশন রয়েছে, এটাও একটা লঞ্চিং অ্যাপ্রনের ফাংশন। মেন ফাংশন কি বলতো? স্কাওয়ারিংটা, ডাউন সাইডে স্কাওয়ারিংটাকে আটকানো, ঠিক আছে। আচ্ছা, ডাউন সাইডে স্কাওয়ারিং আটকানো, বা এখানে তোমাকে দেখিয়েছি আগের দিনের ক্লাসে, এল আমি বাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও দেখো। হ্যাঁ বলো স্যার বলছি, দাঁড়াও একটু, এখানে এল আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা দেখবে আগের দিনের ক্লাসে, এটাও আমার লঞ্চিং অ্যাপ্রনের সাহায্যে বাড়ানো যায়। হ্যাঁ বলো। স্যার বলছি, যখন ড্যামে জল ছাড়া হয় তখন তো সেই জলের এনার্জি অনেকটা হয়, তখন কি ওই ডাউনস্ট্রিম থেকে রিভার্স ফ্লো হয়, মানে সিপেজেরই রিভার্স হয় স্যার? সিপেজের রিভার্স অবশ্যই হয় তখন ডাউনস্ট্রিম থেকে, কিন্তু সেটা নেগলিজিবল হবে, জানো তো। কারণ হচ্ছে তোমার তো ওটা মানে করণীয় জায়গাগুলো যতই জল ছাড়ুক, আপ সাইডে
অনেক হাইট তোমাকে রাখতেই হবে। আমরা কখন জল ছাড়ি? যখন আমরা জলটাকে ধরে রাখতে পারছি না। কিছুদিন আগে দেখবে ওই তোমার আমাদের সিএম বলতেন আর কি, যে ডিবিসি জল ছেড়ে দিচ্ছে। যেহেতু আমি ইরিগেশন চাকরি করি, আমাদের মেসেজ আসতো যে ডিবিসি জল ছেড়ে দিচ্ছে, সেই জন্য ওই বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এখানে তোমার হয়ে যায়, ফ্লাডিং হয়ে যায়। যখন আর জলটাও ধরে রাখতে পারে না, ম্যাক্সিমাম লেভেলের ওপরে যখন জল চলে যায়, তখনই ড্যামের জল ছাড়ে। এবার ড্যামে যতই বা জল ছাড়ুক, ঠিক আছে, কিন্তু তার আপস্ট্রিমে জলের একটা হিউজ হাইট থাকে বা হিউজ প্রেশার থাকে, ফলে ব্যাকফ্লো হলেও খুব ওটা নেগলিজিবল, ওটা আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করি না। তুমি কোশ্চেনটা করেছো কেন? কারণ ওই হাইড্রোলজির কয়েকটা কোশ্চেন আছে গুপ্তার বইয়ে, তুমি হয়তো ওই জায়গাটা পড়ে কোশ্চেনটা করেছো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কিছু কোশ্চেন আছে হাইড্রোলজির এর উপর, ওটা প্র্যাকটিক্যালি হয় না, ওটা নেগলিজিবল কারণ ওটা দিয়েছে ওটা কোশ্চেনটা, আমিও আমার মাথাতে ওটা স্ট্রাইক করেছিল আর কি আগে। চলো কোশ্চেনগুলো করাই 208 নাম্বার কোশ্চেন থেকে। আর কোনো কথা না, আগে পড়িয়ে নি, আগে কোশ্চেন। হ্যাঁ বলো, কোনো কথা বলুন, আগে আমি পড়িয়ে নি আজকের পড়াটা, তারপরে বলছি একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। বলছিলাম যে কোফিশিয়েন্ট অফ পারমিটিভিটি যেটা ইকুইভ্যালেন্ট বের করানো হচ্ছে, √kx * ky নেওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি তো এটা তো ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য কেন √kx² + ky² কেন নেওয়া হচ্ছে না? ওভাবে পুরো ক্যালকুলেশনটা তো তোমাকে করিয়ে দেখালাম না, পারমিয়েবিলিটির ক্লাসে এটা আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? পারমিয়েবিলিটির ক্লাসে এই জায়গাটা আমি বলেছিলাম, এটা পারমিয়েবিলিটির অ্যাকচুয়ালি জায়গা, এটা ওই kx আর ky কোএফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি, ওখান থেকে এটা আসে আর কি। 208 নম্বর কোশ্চেন। না দাঁড়াও, 208 এই কোশ্চেনগুলো করাবো না, এই কোশ্চেনগুলো নিজেরা দেখবে, ঠিক আছে? 208 আমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো মেনলি করিয়ে দেবো। 208-এর পরে আছে 224। এই কোশ্চেনটা আমার ভালো কোশ্চেন লেগেছে, 224 নম্বর কোশ্চেন। 224 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন, ঠিক আছে? আমি আর কি এই কোশ্চেনটা, কাকে ধরি দাঁড়াও দেখি। আচ্ছা, ইয়ের খবর কি অনুশ্রী? তোমাদের ওই তোমার বন্ধু কি নাম ওর, তোমাদের ব্যাচে যে পড়ে, ওই ছেলেটা আজকে আসেনি? তখনও 5টার সময় আসেনি? পিএইচইতে চাকরি করে যে। স্যার যোগাযোগ করা হয়নি, জেনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাস মিস করার কি মানে থাকতে পারে? আচ্ছা দেখো, 224 নম্বর কোশ্চেন। 224 নম্বর, আগে আমাকে বলো যে ইয়ে কাকে বলে, অঙ্কুর বলো, ঠিক আছে? অঙ্কুর বলো যে কুইকস্যান্ড কন্ডিশন কাকে বলে, মুখস্থ না করে জাস্ট জিনিসটা বোঝাও আমাকে। কুইকস্যান্ড কন্ডিশন বলতে কি বোঝো? কুইকস্যান্ড কন্ডিশন কাকে বলে? অনিতা মালাকার বলো, কুইকস্যান্ড কন্ডিশন কাকে বলে? স্যার যখন এফেক্টিভ স্ট্রেসটাকে 0 ধরা হয়। দেখো, প্রথমত এফেক্টিভ স্ট্রেস 0 ধরা হয়, এটা বোঝোইনি জায়গাটা, কারণ আগের দিনের ক্লাসটা তাহলে দেখোইনি, ঠিক আছে? টোটালটা আমি বলেছিলাম যে এফেক্টিভ স্ট্রেস 0 ধরা হয়। এফেক্টিভ স্ট্রেস এলো কোথার থেকে? তোমাকে এই 3টে কন্ডিশন আমি বলেছিলাম, এই 3টে। বন্ধ করো মাইকটা, বন্ধ করো, আওয়াজ আসছে। এই আমি ওয়াটার ফ্লোয়ের 3টে কন্ডিশন আমি তোমাদের পড়িয়েছি। একটা নো ফ্লো কন্ডিশন, এটা নো ফ্লো কন্ডিশন। একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফ্লো কন্ডিশন, প্রত্যেকটা জায়গা কিন্তু ডিটেলসে বুঝিয়েছিলাম। আর 3 নাম্বার হচ্ছে আপওয়ার্ড ওয়াটার ফ্লো কন্ডিশন। তারপরে কি দেখিয়েছিলাম? আপওয়ার্ড ওয়াটার ফ্লো কন্ডিশনে এই আপওয়ার্ড ওয়াটার ফ্লো কন্ডিশনের ইকুয়েশনটা লিখেছিলাম এবং দেখিয়েছিলাম যে এখানে এফেক্টিভ স্ট্রেসটা যদি 0 হয়ে যায়, তাহলে তোমাকে তো বলতে হবে যদি জলের ফ্লোটা হয় আপওয়ার্ড কন্ডিশনে এবং সেই সময়ে যদি আমাদের এফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যায়, সেই সময়ে যে কন্ডিশন তাকে আমরা বলি কুইকস্যান্ড কন্ডিশন। এবং কুইকস্যান্ড কন্ডিশন থেকে এই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টেরও আমি ইকুয়েশন বলেছিলাম, এই গামা সাব বাই গামা ডাব্লু লিখেছিলাম। এই 7 নম্বর ইকুয়েশন, G-1 ডিভাইডেড বাই 1 + E 8 নম্বর ইকুয়েশন।
এবারে বলতে হবে যে জলের আপওয়ার্ড ফ্লো হচ্ছে, জলের আপওয়ার্ড ফ্লো হওয়ার সময় যদি এফেক্টিভ স্ট্রেসটা কোনো জায়গায় এসে শূন্য হয়ে যায়, এবং বলেছিলাম ডিটেলসে কেন শূন্য হয়ে যাচ্ছে, কিভাবে শূন্য হয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার কন্ডিশনকে আমরা বলবো কুইকস্যান্ড কন্ডিশন। ঠিক আছে, আগের দিনের ক্লাসটা দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবে। তাহলে এখানে কি বলেছে, এটা কুইকস্যান্ড কন্ডিশন না, কিন্তু এই কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য প্রসেস বাই হুইচ এ মাস অফ স্যাচুরেটেড সয়েল ইজ কজড বাই এক্সটার্নাল ফোর্স টু সাডেনলি লস ইটস শিয়ার স্ট্রেংথ অ্যান্ড টু বিহেভ লাইক এ ফ্লুইড। তাহলে সাডেনলি লস হয়ে যাচ্ছে শিয়ার স্ট্রেংথের এবং সয়েলটা ফ্লুইডের মতন বিহেভিয়ার করছে। কে হাত তুললো? হ্যাঁ সৈকত বল। লিকুইফেকশন হবে। আরে বলতে দাও না ভাই, আমি জিজ্ঞাসা করিনি তো, আমি তো বোঝাচ্ছি জিনিসটা। ঠিক আছে, তাহলে সাডেনলি লস ইটস শিয়ার স্ট্রেংথ, আর যদি ফ্লুইডের মতন ব্যবহার করে সেটাকে বলা হয় লিকুইফ্র্যাকশন। ঠিক আছে, তাই কুইকস্যান্ড কন্ডিশন কি, লিকুইফ্র্যাকশন কি, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে হয়ে গেল 224 নম্বর কোশ্চেন। এরপরে আছে 242 নম্বর কোশ্চেন। দেখি 242 নম্বর কোশ্চেনে কি আছে। 242 নম্বর কোশ্চেনটা পড়ে নেবে। 242 নম্বর কোশ্চেনেই তো দেখো পারবে, এটা না পারার কিছু নেই, এটা আমি বলেইছি অলরেডি পড়ানোর সময়। ডিউরিং সিপেজ থ্রু অ্যান আর্দেন ডাম দ্য ডাইরেকশন অফ সিপেজ। এই সিপেজের ডাইরেকশন কোনগুলো? ওই জলের যে মলিকিউলগুলো ফ্লো হচ্ছে সেটা কোন ডাইরেকশনে ফ্লো হচ্ছে। ঠিক আছে, জলের মলিকিউলের ফ্লো প্যারালাল টু ইকুইপোটেনশিয়াল লাইন, নাকি পারপেন্ডিকুলার টু স্ট্রিম লাইন, না পারপেন্ডিকুলার টু ইকুইপোটেনশিয়াল লাইন, না কি হবে? কি হবে এটার অ্যান্সার? কি হবে স্যার? তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ইকুইপোটেনশিয়াল লাইন। ঠিক আছে, জাস্ট ডায়াগ্রামটা দেখো। 242 এর পর আসছি 252 নম্বর কোশ্চেনে। 252, 251 এটাও তো রয়েছে, 251 তো এখানকারই কোশ্চেন। ঠিক আছে, 251টা আগে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 252টা আগে করো, তারপরে 224টা তাহলে আলটিমেটলি কোনটা হলো? কোনটা? লিকুইফ্যাকশন না কুইক কন্ডিশন? লিকুইফ্র্যাকশন না কুইক কন্ডিশন? এবার আমি তোমাকেও ধরবো। কুইকস্যান্ড কন্ডিশন কাকে বলে আগে বলো। স্যার ওই আপওয়ার্ড সিপেজের জন্য যখন ওর এফেক্টিভ স্ট্রেসটা মানে সয়েলের এফেক্টিভ স্ট্রেসটা 0 হয়ে যায়। সয়েলের এখানে কোথায় বলেছে আপওয়ার্ড কন্ডিশন বা সয়েলের এফেক্টিভ স্ট্রেস 0? এখানে কোন জায়গার কোশ্চেনটা পড়ো, এখানে কোথায় বলেছে যে আপওয়ার্ড ফ্লো কথাটা কোথায় উল্লেখ করেছে, আর এফেক্টিভ শিয়ার বা এফেক্টিভ স্ট্রেস কোথায় বলেছে এখানে শূন্য হয়ে যায়? এখানে কি বলেছে? শিয়ার স্ট্রেংথটা 0 হয়ে যায় এবং ফ্লুইডটা তোমার ফ্লুইডিটি দেখা যায়। ঠিক আছে, ফ্লো করতে থাকে ফ্লুইডটা, এই প্রপার্টিকে বলা হয় লিকুইফ্র্যাকশন। ঠিক আছে, বলো বলো। স্যার বলছি শিয়ার স্ট্রেংথ 0 হয়ে গেলে এফেক্টিভ স্ট্রেসও তো 0 হয়ে যাবে। এফেক্টিভ স্ট্রেস 0 হয়ে যাবে, এগুলো কাছাকাছি প্রপার্টি। কিন্তু যদি তোমাকে বলা হয়, জিজ্ঞাসা যদি করে পরীক্ষার কোশ্চেনে, তাহলে তোমাকে স্পেসিফিক তার কন্ডিশনগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তখন তোমাকে মাথায় চিন্তা করার কোনো দরকার নেই। এফেক্টিভ স্ট্রেস 0 এই টার্মোলজিটাই থাকবে কুইকস্যান্ড কন্ডিশনে, কখনোই শিয়ার স্ট্রেন্থ কথাটা থাকবে না। স্যার পাইপিংটা যদি বলতেন। পাইপিং কোথায় আছে? পাইপিং, ওই পাইপিং কিছু না, পাইপিং আগের দিনের ক্লাসে করিয়েছি। পাইপিং দেখাই দাঁড়াও, আগের দিনের ক্লাসেও পাইপিং হয়েছে। এই দেখো, এই জায়গাটা দেখে নেবে, এটা বলতে। আর এই দেখো এখানে পাইপিং করিয়েছি, দেখাচ্ছি পিডিএফে। এই যে পাইপিং করিয়েছি এখানে, এই যে জলের ফ্লো হচ্ছে, এখানে পাইপিং কন্ডিশন ফ্লো হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা দেখে নেবে। আর একটু বলেছিলাম না, না এইটুকুনি বলেছিলাম, দেখি তো, না এখানেই বলেছিলাম, আর কিছু বলিনি। পাইপিং কন্ডিশনটা ওখানেই বলেছিলাম। তারপরে আসো হচ্ছে 251 নম্বর কোশ্চেনটা আগে দেখি কে কে কোশ্চেন বলেছে যে স্যার কোশ্চেন করতে পারিনি রেগুলার ব্যাচ থেকে। একবার দেখি, দাঁড়াও, অনেকেই করে দিয়েছে। 252 পারিনি, 252, 253, 252টা অনেকেই পারেনি। ঠিক আছে, 251টা করে দিচ্ছি, তারপরে 252টা করাই। 252 একদম কনসেপচুয়াল কোশ্চেন, বুঝতে পারলে? 252 এটা কোনো ব্যাচে হয়তো করিয়েছিলাম, সেই দাগানো রয়েছে আর কি। 251টা দেখো, 251 সলভটা কি করে করবে, কি বলেছে? 251 সলভে বলেছে
দ্য ফাউন্ডেশন সয়েল আন্ডার দ্য টো অফ এ ড্যাম। দাঁড়াও রেকর্ডিংটা 1 মিনিট দাঁড়াও।